হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অভিজিৎ দে অ্যান্ড তোমরা দেখছো দ্য এক্সপ্লোরার অভিজিৎ। ডোন্ট জাস্ট এক্সিস্ট, লিভ। চলো তোমাদেরকে সাথে নিয়ে আমার নতুন প্রথম জার্নি শুরু করতে চলেছি। সঙ্গে থাকো, দেখতে থাকো কি হতে চলেছে। দেখতে পাচ্ছ ট্রেনের টিকিট। চলো বাকিটা পরে বলছি। তো যেমন কি তোমরা দেখলে আমার চোখগুলো রীতিমতো ফুলে আছে, আর তার একটাই কারণ, আমি আগের দিন ঠিক করে ঘুমোতে পারিনি, জাস্ট বিকজ অফ এক্সাইটমেন্ট। অ্যান্ড সকাল হতেই বেরিয়ে পড়েছিলাম। সূর্যের আলো ছিল এবং সেটা চোখে লাগছিল, তো অসুবিধা হচ্ছিল। বাট গুরু, এক্সাইটমেন্ট তো এক্সাইটমেন্টই হয় না। বাই দ্য ওয়ে, তোমরা কারা জানো এটা কিসের বিল্ডিং বা এই বিল্ডিং এর নাম কি? যারা জানো কমেন্ট করো, অ্যান্ড যারা জানো না বস তারা জেনো না। ওকে, ছাড়ো, বাদ দাও এসব কথা। চলো সাথে থাকো, এগোনো যাক আমার গন্তব্যে। এবং আমার এই জার্নিতে আমাকে এগিয়ে দিতে চলেছে আমার অন্যতম অনেক 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 কাছের বন্ধু। সে হলো সুকান্ত দাস। সুকান্ত কি বার্তা পাচ্ছে চাইছে না আমাদেরকে দেখাচ্ছে। তোমাদের মতো আমিও বুঝতে পারলাম না হাতটা নেড়েও কি বোঝাতে চাই, হেলিকপ্টার নাকি পাখি। এখন আমরা ছেড়ে যাচ্ছি আমরা অন্যতম ব্যস্ত শপিং মল আমিন মল, আর যাচ্ছি আমরা তেল ভরানোর উদ্দেশ্যে পেট্রোল পাম্পের দিকে। কারণ আমরা ছেলে বস, সকালবেলা আমরা নিজেদের পেটে খাবার দেওয়ার আগে নিজের বাহনের পেটে খাবার দেওয়াটা বেশি প্রেফার করি। যারা ছেলেরা আছো বা ছেলেরা যারা দেখছো তারা হয়তো রিলেট করতে পারবে। এখানে আমাদের তেল ভরা হচ্ছে। Okay, and this is the channel where you can see the video. তাহলে এটা লাগিয়ে দাও। তাহলে আমাদের তেল ভরা হয়ে গেছে। এবার হাওয়া আছে গাড়িতে, চলো। হ্যাঁ, হাওয়া তো আছে। চলো তাড়াতাড়ি যাওয়া যাক। নমস্তে পার্বতে হর হর মহাদেব। এই মুহূর্তে তোমরা যে বড় গেটটা দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের হাওড়ার ব্যস্ততম অন্যতম গঙ্গার ঘাটের মুখ্য দুয়ার, যার নাম হলো বিবেক দুয়ার। আর কোন গঙ্গার ঘাটের মুখ্য দুয়ার? সেই গঙ্গার ঘাটের দিকে আমরা এখন এগিয়ে যাচ্ছি, যার নাম হলো রামকৃষ্ণপুর গঙ্গার ঘাট। এবং এটি হলো সেই ঘাট। তোমরা শুধু দেখো, সকালবেলা সোনালী আলোতে এই রামকৃষ্ণপুর ঘাট কত সুন্দর লাগছে। কিন্তু তোমরা যদি এর সৌন্দর্য উপভোগ করার জন্য সন্ধেবেলা মানে সূর্য ডোবার পরে চলে আসো, এর আলাদাই রূপ দেখতে পাবে। ক্যাওসে ভর্তি, দোকানপাট, গাড়ি, যানবাহন, মানুষ, চিৎকার, যাদের
একটু শান্ত নিরিবিলি জায়গা পছন্দ তারা প্লিজ সন্ধেবেলা এই ঘাটটাকে অ্যাভয়েড করো। সকাল থেকে দুপুর পর্যন্ত ঠিক আছে। ঘাট পেরিয়ে আমরা এখন এগিয়ে চলেছি রেল স্টেশনের দিকে। আর ঠিক রেল স্টেশনের আগেই পরে মিউজিয়ামটা, এবং এই মিউজিয়ামটার নাম হলো দ্য রেল মিউজিয়াম, যেখানে পুরানো যুগের নানা রকম রেল বা ইঞ্জিন রাখা আছে, মানে রেলের ইতিহাস যাবতীয়। তো তোমরা যদি বলো পরবর্তী কোনো ভিডিওতে এই ভিডিও বা এই রেল মিউজিয়ামের ভিডিও তোমাদের সামনে তুলে ধরা যেতে পারে। আপনি একটু বাইরে দিয়ে দেখেন এবং এগোনো যাক আমাদের স্টেশনের দিকে। ভারতে প্রত্যেকটি রেল স্টেশনের বাইরে এরকম একটি করে জাতীয় পতাকা বসানো রয়েছে, এবং যখন এই পতাকাগুলি হাওয়াতে উঠতে দেখা যায় তখন মনে একটা আলাদাই শান্তি আসে। ভিতর থেকে যেন একটা আওয়াজ বলে ওঠে, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমার। এবং আমরা এখন এসে উপস্থিত হয়েছি ঠিক হাওড়া স্টেশনের বাইরে। তো এবার আর কিছুটা রাস্তা, এরপরই আমরা ঢুকবো হাওড়া স্টেশনের ভিতরে। হ্যাঁ, এটাই হলো পশ্চিমবঙ্গ তথা ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশন, দ্য হাওড়া স্টেশন। কারণটা তোমাদের চোখের সামনে তোমরা দেখতে পাচ্ছ। এটি সাত সকালবেলা হাওড়া স্টেশনের বাইরের দিক, ভেতরের নয় দিক। বিভিন্ন প্রকার মানুষ, বিভিন্ন জায়গার মানুষ, বিভিন্ন গন্তব্য, বিভিন্ন কারণ, এবং সেই ভিড়ের মাঝখানে আমিও একজন। চলো, ঘড়িতে বাজে এখন 7:52 এবং আমরা অগ্রসর হচ্ছি প্ল্যাটফর্ম নাম্বার 8 দিকে। এবং আমার সাথে আছে মিস্টার সুকান্ত দাস। এখন প্ল্যাটফর্ম থেকে কেটে নেবে, প্ল্যাটফর্ম থেকে কেটে নিয়ে মেশিন থেকে কেটে আমরা এখন প্ল্যাটফর্ম থেকে কেটে নেবো তাড়াতাড়ি। চলো, so now we are on. সব থেকে বড় ব্যাপার কোচ নাম্বার। তো আমরা যাবো, বা না আমরা না, সরি আমি যাব হাওড়া লালগঞ্জ এক্সপ্রেস, উইকলি এক্সপ্রেসে। এখন আমাদের ট্রেন আসেনি প্ল্যাটফর্মে, তো ট্রেন আমাদের আসছে। আমাদের ট্রেন ঢুকছে। ওকে, বুঝতে পারছো? I'm excited very much. দেখা যাক। তো দর্শক মন্ডলী, আমার কোচ নাম্বার হচ্ছে S6 অ্যান্ড আমরা এখন আছি
S68. So this is the S6, and here we go. Okay. 42 MB. মিডিল ক্লাস পেয়েছি, বড্ড চাপের ব্যাপার। আমরা পৌঁছে গেছি 42. So this is my set number. তো বন্ধু, তুমি কিছু বলতে চাও? তুমি কিছু বলতে চাও? ট্রেন ভালো, অসুবিধা নেই। ভিড়ভাড়টা তো হবে ভালো মনে হচ্ছে। জেনারেলে প্রচুর লাইন ছিল পুষে, আর তারপরে হোলির সময় হোলি মে গোলি খেলতে যাবে সব। And আমরা কি করতে যাচ্ছি হোলিতে? সেটা ভিডিও দেখো, জানতে পারবে। বলে আমি মোটামুটি 3টে জার্নি করেছি ট্রেনেতে, তার মধ্যে রিসেন্টলি সিমলা ছিল। তো সিমলাতে আমরা স্লিপারই কেটেছিলাম, আমাদের ভুল হয়েছে যেটা। 2 দিনের 34 ঘন্টা 35 ঘন্টার জার্নিতে স্লিপার এক্সপিরিয়েন্স খুব খারাপ। তারপরে বিহারের ওপর দিয়ে গেছে, ধানবাদ থেকে আমাদের প্রবলেম হতে শুরু করেছে, আপ টু দিল্লি পর্যন্ত প্রবলেম ছিল গাড়িটা। দিল্লি থেকে ক্লিয়ার হয়েছে, আসার সময় ততটা প্রবলেম হয়নি, যাওয়ার সময় প্রচণ্ড বেশি প্রবলেম হয়েছে। তো দূরের জার্নি করলে 30 ঘন্টা 34 ঘন্টা 37 ঘন্টা 40 ঘন্টা সবসময় তো এসি প্রেফার অলওয়েজ মানুষের করা দরকার। ঠিক আছে, যারা অ্যাকচুয়ালি জার্নির পারপাসে আছে, যারা এমনি ডেলি যাদের বাড়ি আছে তাদের অসুবিধা হবে না। যারা জার্নি পারপাসে আছে, তাদের সেফটি পারপাস আছে, নিজের লাগেজ আছে, ব্যাগ আছে, ক্যামেরা মডিউল আছে, ঠিক আছে, নানা রকমের ইকুইপমেন্ট আছে, তো তাদের এসি এমনি ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, আরপিএফ ভালো রেসপন্স করে, ঠিক আছে, টিটিও রেসপন্স ভালো আছে, রেসপন্স ভালো আছে, সব ঠিক আছে, কোনো ব্যাপার না। একটু সমস্যা হয় বিহার থেকে, ঠিক আছে, ওটা সমস্যাটা চলে ইউপি পর্যন্ত। ঠিক আছে, তো তোর এক্সপিরিয়েন্স ওয়াইজ, ঠিক আছে, এইটা বল যে আমার এক্সপিরিয়েন্স কেমন হয়েছে। ভালো। প্রথম ফার্স্ট ট্রিপ বেরোলাম, কাশী বিশ্বনাথ দেখেছে, খুব ভালো ব্যাপার। ঠিক আছে, ভালো ব্যাপার হয়। ক্যামেরার মাধ্যমে তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করা যাক যে কী হতে চলেছে, কি হবে, কি জন্য অ্যাকচুয়ালি যাচ্ছি আমি। সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি এইটুকুনি বলতে পারি, নিরাশ হবে না, হয়তো নিরাশ হবে। তো আমাদের ট্রেন, মানে আমার ট্রেন ছেড়ে দিল এই জাস্ট, ঘড়িতে বাজে এখন 8:33। তো চলো সাথে থাকো এবং দেখতে থাকো কি হতে। তারপর সুপার মার্কেট এবং আমার বন্ধুদের বাড়ি তো এই মুহূর্তে ঘড়িতে বাজে 10:29 আর আমরা এখন ছেড়ে যাচ্ছি দুর্গাপুর স্টেশন।
10টা 13, মানে আমার এইটা 15 মিনিট ফার্স্ট আছে। ওকে, তো নেক্সট স্টেশনে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি এই মুহূর্তে আসানসোল, এবং দেখতে এখন আসানসোলে দাঁড়িয়ে। আসানসোলের 4 নম্বর প্ল্যাটফর্ম। তো এবারে ট্রেন এবার আসানসোল স্টেশনে চলে যাবে। অ্যানাউন্সমেন্ট করছিল। তো আমার ট্রেন এখন ছেড়ে যাচ্ছে ধানবাদ জাংশন। আর ধানবাদ জাংশন ছেড়ে যাওয়ার পর থেকে শুরু হলো এরকম মনোরম দৃশ্য। দূরে উঁচু বড় বড় পাহাড়, টিলা, জঙ্গল, এবং তার সাথে মন মাতানো ফুরফুরে হাওয়া। সে এক আলাদাই শান্তি। বাই দ্য ওয়ে, তোমরা ভ্রমণ করার জন্য কোনটা বেশি প্রেফার করো, ট্রেন নাকি বাস? আমায় যদি জিজ্ঞেস করো, আমার তো পার্সোনালি ট্রেন পছন্দ। এর অনেক কয়টা কারণও আছে, যার প্রধান কারণ হলো ট্রেন বাসের তুলনায় তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছে দেয়। দ্বিতীয়ত, ট্রেন সস্তা পড়ে বাসের তুলনায়। এবং তৃতীয়ত, ট্রেনে করে যাওয়ার সময় তোমরা এরকম মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারো। এরকম আরো অনেক কারণ আছে, যার কারণে আমার তো পার্সোনালি ট্রেন প্রেফারেবল। তোমরা কারা কি প্রেফার করো ভ্রমণ করার জন্য, বাস নাকি ট্রেন? কমেন্ট করো, জানাও, আমিও দেখি তোমাদের কি পছন্দ। আর তোমরা কমেন্ট করো, আমি চাই, আর তোমরা আমার সাথে দেখতে থাকো এই মনোরম দৃশ্য। তো বন্ধুরা, এখন তোমরা দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, আর লক্ষ্য করে দেখো, ওই দূরে পাহাড়টার উপরে কিন্তু একটা ছোট মন্দির আছে। এই পাহাড়টা দেখে আমি বুঝতে পারলাম যে আমি এখন মাইথন ক্রস করছি। কারণ ছোটবেলায় আমরা এখানে ঘুরতে এসেছিলাম, আর ঠিক এই পাহাড়টা, এই চূড়া, এই টিলাটার উপরে আমি উঠেছিলাম। আর সেই ছবিও আমার কাছে এখনো পর্যন্ত প্রায় 12-13 বছর হয়ে গেল, আর এখনো আমার স্পষ্ট মনে আছে। তো
রেলগাড়ি কামড়ায় অনেকটা সময় অতিক্রম করে ফেললাম। এখন আমি দাঁড়িয়ে আছি গয়া স্টেশন, তোমরা দেখতে পাচ্ছ গয়া স্টেশনে দাঁড়িয়ে আছি। আর এখান থেকে হয়তো 3 থেকে 4 ঘন্টার মতো আমাদের আজ জার্নি, এবং সেই জার্নির পরে আমরা পৌঁছে যাবো গয়ার যে স্টেশন, সেই গয়া স্টেশনের নামকরণের পিছনে কারণ আছে। সেই কারণটা কি তোমরা জানো? আমরা হয়তো অনেকেই জানি যে গয়া লোকে পিণ্ডদান করতে আসে পুণ্যের জন্য, যাতে আত্মার শান্তি হয়। কিন্তু प्लेटफॉर्म क्रमांक 1B पर खड़ी है। ट्रेन नंबर 6338 फ्रॉम गया। গয়া জংশন কাজ চলছে, এবং হয়তো আমরা 1 বছর বা কয়েক বছরের মধ্যেই এর অন্য রূপ দেখতে পাবো। তো যেটা বলছিলাম যে গয়াতে কেন পিণ্ডদান করা হয় সেটা হয়তো আপনারা অনেকেই জানেন না। হয়তো আপনারা জানেন যে পিণ্ডদান করা হয় আত্মার শান্তির জন্য, পরিবারের লোকজনের আত্মার শান্তির জন্য, বন্ধুবান্ধব আত্মার শান্তির জন্য। কিন্তু কেন করা হয়, কেন শুরু হয়েছিল এটা, সেটা হয়তো জানেন না। সেটা হলো ত্রেতা যুগে মা জানকী পিণ্ডদান করেছিল সীতাকুণ্ড নামক জায়গাটিতে, এবং সেটা হাত বাড়িয়ে নিয়েছিল রাজা দশরথ, এবং সাক্ষী ছিল তুলসী এবং এখানকার বায়ু এবং এখানকার ফাল্গুন নদী। তো এই জন্য এই রীতি, এই প্রথা ত্রেতা যুগ থেকে চলে আসে। এবং এই হলো সেই ফাল্গুন নদী, যা অভিশাপের ফলে শুকিয়ে গেছে এবং আজও পর্যন্ত এই নদীর তো ঘড়িতে এখন বাজে দুপুর 1টা, এবং আমি বসে আছি ট্রেনে। আর এইমাত্র খবরে দেখতে পাচ্ছি যে, আর ফেসবুকে দেখতে পাচ্ছি নাকি কলকাতায় ভূমিকম্প হয়েছে, এবং ভূমিকম্পের রেস নাকি অনেকটাই বেশি। তো তোমরা যারা কলকাতা থেকে দেখছো, বিলং করছো, তারা জানাও যে এই দোলের আগে ভূমিকম্প তোমাদের কীরকম অনুভূতি হলো। তো এই মুহূর্তে আমি পৌঁছেছি দেহিরন সোন নামক প্ল্যাটফর্মে। তোমরা দেখতে পাচ্ছ দেহিরন সোন লেখা আছে। অ্যান্ড দেহিরন সোন নামক প্ল্যাটফর্মটা মোটামুটি ছোটো একটা প্ল্যাটফর্ম। অ্যান্ড ব্যাপারটা হচ্ছে দেহিরন সোন, এই কথাটার অর্থ কী? দেহিরন সোন কথাটার অর্থ হলো, চলো ট্রেনে ছেড়ে দিয়েছে, বাজিয়ে দিয়েছে, আমার ট্রেনে উঠতে হবে, তোমায় বলছি। দেহিরন সোন কথাটার অর্থ হচ্ছে, দেহেরি মানে আঞ্চলিক ভাষা বা ভোজপুরি ভাষাতে দেহেরি মানে হচ্ছে জমি বা তীর বা চড়া, আর সোন মানে হচ্ছে নদী যা শুকিয়ে গেছে। এবং কোন নদীর তীরেই প্রাথমিক অবস্থিত বা এই শহরটি বা এই অঞ্চলটি অবস্থিত সেটা তোমাদের দেখাচ্ছে। তো এই হলো সেই নদী যা সোন নামে পরিচিত, সোন নদী। এবং তোমরা যে রূপটা দেখতে পাচ্ছ এই নদী, সারা বছর কিন্তু এই নদী এই একই রূপ থাকে না। বর্ষাকালে এর আলাদাই রূপ সৃষ্টি হয়, তখন এর বাঁধ ভাঙার জোয়ার আসে এবং জলোচ্ছ্বাস দেখার মতো হয়ে ওঠে। এবং এই নদীটি দেখে রবি ঠাকুরের সেই কবিতার কথা মনে পড়ছে না? আমাদের ছোট নদী জলে আছে পাখি, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, 2 ধার উঁচু তার, ঢালু তার বাড়ি। কোন কবিতা? যারা জানো কমেন্ট করো কবিতার নাম। আর এগিয়ে যাই আমরা সফরের দিকে। তো বন্ধুরা, আমি এখন আছি সাসারাম জংশনে। বারাণসী আমি যে ট্রেন, সেই ট্রেন এখন এসে দাঁড়িয়েছে সাসারাম জংশনে। সাসারাম
জংশন। তো এই সাসারাম কথাটি অর্থ কী বা কোত্থেকে এসছে? তো ওই সাসারাম অর্থটি এসছে বা কথাটি এসছে শেরশাহ সুরি থেকে। শেরশাহ সুরি মানে আফগানি শাসক শেরশাহ সুরি। তার জন্ম এখানে হয় এবং তার সমাধি, মৃত্যুর পর তার সমাধিও এখানে দেওয়া হয় এবং তার নাম অনুসারেই এই স্টেশনের নাম বা এই এলাকার, এই অঞ্চলের নাম সাসারাম। এবার তোমরা ভাববে বা ভাবছো যে আফগানি শাসক আর এখানে জন্মগ্রহণ করেছিল, মানে ব্যাপারটা ঠিক মিলল না, তালগোল পাকিয়ে গেল না। ব্যাপারটা হচ্ছে এখানে জন্মগ্রহণ করেছিল কিন্তু তাদের পূর্বপুরুষ ছিল আফগানি। তারা আফগান থেকে এখানে এসেছিল, তাই জন্য তারা আফগানি শাসক নামে পরিচিত। तो मुझसे बस एक राय ले लो। अब मैं जा रहा हूँ तो बस मुझसे एक राय ले लो। जब से इस ट्रेन में चढ़ा हूँ यही सुन रहा हूँ, राय ले लो। গুগল। তো এখন কিন্তু আমরা ছেড়ে যাচ্ছি দীনদয়াল উপাধ্যায় জংশন। দীনদয়াল উপাধ্যায় জংশন বা এর কিন্তু পুরোনো একটি নাম হচ্ছে মোগলসরাই জংশন। তো কেন এই মোগলসরাই জংশন থেকে দীনদয়াল উপাধ্যায় জংশনটি নাম পরিবর্তন করা হলো? ব্যাপারটা হলো 1968 সালে ফেব্রুয়ারি মাসে দীনদয়াল উপাধ্যায় নামক একজনকে এই স্টেশনের ধারে, এই রেল স্টেশনে, এই রেল লাইনের ধারে অস্বাভাবিকভাবে মৃত অবস্থায় পাওয়া যায় এবং তিনি আর কেউ না, এখনকার বিজেপি সরকার এবং RSS অন্যতম গুরুত্বপূর্ণ একজন নেতা বা ব্যক্তি ছিলেন এবং তার উত্তরাধিকারী হলো আজকের ডেটের এখানকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তো তার মেমোরিতে দীনদয়াল উপাধ্যায় মেমোরিতে এই স্টেশনের নাম রাখা হয় DDU বা দীনদয়াল উপাধ্যায়। জাস্ট বেরোলাম কাশি এবং আর কিছুক্ষণের মধ্যেই আসছে বেনারস এবং তাদের সাথে আমার এই ট্রেনের জার্নিটা কাটলো, তার সাথে একটু পরিচয় করিয়ে দিই এবং খুব ভালোভাবেই কেটেছে। এই নামটা বলবেন একটু? আমার নাম সুপর্ণা ব্যানার্জি সরকার। আমি এই বেনারসে যাচ্ছি বেড়াবার জন্য। কোথা থেকে এসেছি? এই বর্ধমান থেকে এসেছি। বর্ধমান থেকে এসেছি। আর আরেকজন আছে, তিনি বলুন। আমিও বর্ধমান থেকে এসেছি, বেনারস করবার খুব ইচ্ছা, বেনারসে যাচ্ছি। আমার ছেলের সঙ্গে সারাদিন সময় খুব ভালো কাটলো, একটুও সময়টাকে কষ্ট বলে মনে হলো না। ও বড় হোক, আবার দেখা হবে। তো এনাদের সাথে জার্নি এত সুন্দরভাবে কেটে গেল, মানে বোঝা গেল না কখন সকালে উঠেছিলাম, এখন সন্ধে 7টার সময় ট্রেন ধরেছিলাম, 12 ঘন্টা জার্নি। তো এনাদের সাথে দেখা হয়েছে মোটামুটি হয়তো 1 ঘন্টা কি 1.5 ঘন্টা পর থেকে, কিন্তু খুব সুন্দর সময়টা কেটে গেল। চলো, আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি।
বাই বাই করে দিই। এবং জানি না হয়তো এরাও থাকবে 4 তারিখ অবধি বা 3 তারিখ অবধি বানারসি, 3 তারিখ অবধি বা 4 তারিখ অবধি এরাও বানারসি থাকবে। হয়তো কোনো ঘাটে বা কোনো মন্দিরে আবার দেখা হতে পারে। And those guys are so nice. দাদা চলো এবারে আমি আমার গন্তব্যের পথে। তোমরা আই থিঙ্ক আমার চোখে মুখে এক্সাইটমেন্টটা লক্ষ্য করছো যে হাউ মাচ আই এক্সাইটেড। চলো প্ল্যাটফর্ম থেকে বেরোই এবং তারপরে আরো ভিডিও আরো অনেক কিছু তোমাদের সামনে উপস্থিত করব। এবং এই ভিডিও এই পর্যন্তই। এরপরে আসবে বারাণসী নানা রকম গলি ও হাট এবং সব থেকে স্পেশাল মণিকর্ণিকা ঘাটের মস্তান হোলি। ওকে টাটা।